এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। Calcutta Leather Complex, Tunnel Association, we care for environment. St. Michael's Higher Secondary School and La Blazer Hair and Skin Spa Salon. ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে। সব সময় আপডেট থাকুন খবরে। করোনা ভাইরাস মোকাবিলায় অনেক আগে থেকে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা ভীতি বাড়াচ্ছে। ইতিমধ্যে কলকাতায় করোনা আতঙ্ক থাবা বসিয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলায় ত্রাণ তহবিল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে চাল, চিকিৎসকদের পুজোর পরে বাড়তি ছুটির প্রস্তাব সহ একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মী সংখ্যা 50% নামিয়ে এনে ঘুরিয়ে ফিরিয়ে কাজ চালানোর কথা তিনি জানান। চিকিৎসকদের কাছে সাংবাদিক বৈঠক থেকে বার্তা রাখেন মুখ্যমন্ত্রী। বর্তমানে রাজ্যের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কার্যত জরুরি অবস্থা জারি করা হয়েছে। কোনো বিশেষ পরিস্থিতি ছাড়া এবং গুরুত্বপূর্ণ কারণ ছাড়া চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে। সে কথা মনে করিয়ে তাদের স্পেশাল ছুটি দেবে রাজ্য সরকার, এমনই কথা জানান মুখ্যমন্ত্রী। আমি অনুরোধ করব, কাউকে প্যানিক ছড়াতে না। মানুষ যদি কেউ না বেরোয়, এখন তো বাজারটাও তো করতে যেতে হবে। আমরা প্রিকশন নেবো, ভিড়ে যাবো না সবকিছু, কিন্তু আমরা নিজেরাই যদি প্যানিক ছড়াই দায়িত্ব থেকে, তাহলে মানুষকে কিভাবে নেই? আমি অ্যাপিল করবো নট টু ডু লাইক দিস। আর এরকম করার প্রশ্ন নেই। আমাদের সুজলা সুফলা বাংলা, আমাদের চাষি ভাই বোনেরা চাষ করে এবং জিনিসপত্রের সেরকম স্কেয়ারসিটি এখানে নেই। যদি কেউ হোর্ডিং করার চেষ্টা করে, পুলিশ উইল টেক অ্যাকশন অ্যাজ পার ল। আরেকটা আপনাদের আমি জানি না এটা কারেক্ট কিনা, কিন্তু আমার বুদ্ধিতে আমি একটা জিনিস বের করেছি। ধরুন যখন মাস্কের খুব অভাব হচ্ছে, বা ধরুন মাস্ক বাজারে পাওয়া যাচ্ছে না সাধারণ মানুষের জন্য, টেম্পোরারি যতক্ষণ মাস্ক না পাচ্ছে, কি করতে পারে? ধরুন এটা একটা গেঞ্জির কাপড়, এটা কিন্তু মানে ঘরের ফর্মুলা। আমি কাউকে বলছি এই ফর্মুলা মানতে, আমি মানছি, আমি এটা করছি, মানে আমার কাছে আমি রেখে দিয়েছি। যখন প্রয়োজন, ধরুন আমি এটা কিছু, এটা আমি মাস্ক হিসেবে ব্যবহারও কিন্তু করতে পারি। আর এটা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস আটকাবে না, কারণ গেঞ্জির কাপড়টা একটু মোটা হয় বাট সফট হয়। ফলে এই গেঞ্জির কাপড় দিয়েও কিন্তু আমরা অনেকটা মানে টেম্পোরারি কাজ কিন্তু চালাতে পারি, যারা সিরিয়াস কাজ করেন না। তো এটাকে যদি আমি এরকম হয় বেরিয়ে করি, যখন আমার কাছে কিছু অ্যাভেলেবেল নেই, তখন আমি কি করবো? সুতরাং আমি এই গেঞ্জির কাপড়টা আমি মনে করি যাদের কাছে কিছু নেই বাড়িতে, তারা গেঞ্জি কাপড় ব্যবহার করতে পারে। অবশ্যই ডাক্তারদের জিজ্ঞেস করে নেবেন, কারণ আর নকশো, কারণ এটা তো আর মেডিকেটেড নয় বা না। আমি এটাও জল দিয়ে ধুয়ে নিয়েছি, আমি আমার 2-3 মতো স্যাফরন দিয়ে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এটাই হতো আগেকার দিনে, তো সবাই এটাই করতো। কিন্তু গেঞ্জির কাপড়টা একটু থিন আছে। আর দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে আই এম নট শিওর, আমি এখন বলছি আমি হেলথকে জিজ্ঞেস করবো, আই এম নট শিওর, আমি কাউকে ইউজ করতে বলছি না, আমি এটা করছি। তার কারণ আমরা অনেকে তো মাস্ক চাইছেন, পাচ্ছেন না, পাচ্ছেন, আমি কি করবো? কিছু না, ঘরোয়া ট্রিটমেন্ট, ঘরোয়া ভাবে নিম পাতা, যেমন আমরা কি করি, নিম পাতা খাই। এই সময়টা চিকেন পক্স হয়, হাম হয়, নিম পাতা খায়। যাদের বাড়িতে নিম পাতা আছে, বাড়ি নিম পাতাটা খান না, 4টা করে নিম পাতা চিবুন, খুব ভালো। তুলসী পাতা, নিম পাতা, এগুলো ভালো, এগুলো অ্যান্টিবায়োটিক্স। নিম পাতা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, যার জন্য আমরা প্রায় 5 কোটি নিম পাতার গাছ লাগিয়েছিলাম বেঙ্গলে। এবং আমার মনে আছে আমার বাড়ির সামনে একটা নিম পাতার গাছ আমি লাগাতে বলেছিলাম এই কারণে, যখন ওই গাছটা আমি করেছিলাম তখন আমি জানতাম যে নিম পাতা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। সুতরাং নানা রকম ফর্মুলা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো
আমি বারবার বলছি, একটু কাঁচা সবজি কম খান, কাঁচা স্যালাড, কাঁচা সবজি অ্যাভয়েড করুন, সেদ্ধ করা খাবার ভালো করে খান। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। সংক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা অল আউট ফাইট হচ্ছে এবং এটা সবাই অ্যাকসেপ্ট করছে, সারা পৃথিবীর মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে 130 কোটি দেশের উদ্দেশ্যে, সারা ভারতবাসীর উদ্দেশ্যে কাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে উনি বলেছেন সংযম এবং অনুশাসন মেনে চলার জন্য। তাই উনি যে বলেছেন জনতা কারফিউ, এর একটা যেমন বৈজ্ঞানিক দিক আছে, তেমনি সাথে সাথে এর আর একটা দিকও আছে যে তার ফাইটিং স্পিরিট বাড়াবার কথা। সুতরাং আমি মনে করি এই জনতা কারফিউ ভারতবর্ষের মানুষ গ্রহণ করেছে এবং আগামী 22 তারিখ এই জনতা কারফিউ ব্যাপকভাবে সাড়া ফেলবে। কি করবেন এই সারা জনতা কারফিউতে রোববার দিন? কি নিশ্চিত সেইভাবে বাড়িতেই থাকবো, বাড়ির বাইরে বেরোবো না। নির্ভয়া কাণ্ডে যে ফাঁসি হয়েছে এই নিয়ে আপনাদের? দেখো, নির্ভয়া কাণ্ডের ফাঁসির এর একটা সোশ্যাল ইমপ্লিকেশন আছে। স্বাভাবিকভাবেই নির্ভয়া কাণ্ডের ফাঁসি এটা আইনের জিত হয়েছে, কিন্তু আজকে সময় এসেছে যে ফাঁসি নিয়ে একটা বড় ডিবেট হওয়া দরকার যে ভারতবর্ষের আইন ব্যবস্থায় ফাঁসি থাকা কি থাকা উচিত না। ঘোষণা করার সঙ্গে সঙ্গে একটা ভাষণ দিয়ে দিলেন, তার মধ্যে অনেক কিছু জুড়ে দিলেন যেগুলো কোনো প্রয়োজন ছিল না। তারপরে আবার বললেন টাস্ক ফোর্স করছি, আর্থিক টাস্ক ফোর্স, মানে আমাদের উপর আরো হয়তো ট্যাক্স চাপানোর ব্যবস্থা হবে। এখন থেকে তিনি সব ব্যবস্থা করে রাখলেন। ব্যাপারটা কিন্তু সব বক্তব্যটার মধ্যে একটা স্পষ্ট দিক নির্দেশ আমার কাছে লাগলো না। কারফিউ একদিন কেন, কারফিউ আরো করতে পারে, লকডাউন করে দিতে পারে। পৃথিবীর বহু দেশে লকডাউন করে দিয়েছে, আমাদের দেশে মনে হলে করতে পারে। যেসব শহরে বেশি সংখ্যার মানুষ বসবাস করে সেখানে লকডাউন করতে পারে, যেখানে অল্প সংখ্যক মানুষ বাস করে, যারা দূরে দূরে মানুষ বাস করে, যেখানে আমরা স্পার্সলি পপুলেটেড বলি যে সমস্ত এলাকা, সেখানকার জন্য আলাদা স্ট্র্যাটেজি নিতে পারে। সরকারের একটা স্ট্র্যাটেজির প্রশ্নে আমার কিন্তু এখনো স্পষ্ট কোনো ধারণা তৈরি হলো না। বেশ কিছুদিন পর প্রধানমন্ত্রী নীরবতা ভাঙলেন, তার জন্য ধন্যবাদ। গোটা বিশ্ব, আমাদের দেশ, সাধারণ মানুষ তারা আতঙ্কিত, আশঙ্কাগ্রস্ত। সেখানে সকাল থেকে যখন ঘোষণা হলো যে প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন রাত 8টায়, অনেকের যেমন আশা বাড়লো তেমনি অনেকের আশঙ্কা বাড়লো, কারণ আগে নোটবন্দির অভিজ্ঞতাটা আছে, কি জানি কি বন্ধ হয়। সবাই ভেবেছিল যে সরকার কি করতে চাইছে এই বিপদের সময়, সাধারণ মানুষের কাছে কিভাবে দাঁড়াবে। চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসক, বৈজ্ঞানিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের আইসিএমআর, সমস্ত আইসিএমআর, সমস্ত রকমের যা সরকারি বেসরকারি যা ব্যবস্থা আছে, তাদের সবাইকে নিয়ে কীভাবে ঝাঁপিয়ে পড়বে এই মহামারীকে রুখবার জন্য, তার জন্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সেটা বলে মানুষকে আশ্বস্ত করার কথা। তার বদলে যেটা প্রধানমন্ত্রী পারেন সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। একটা ইভেন্ট, আর একটা ইভেন্ট হবে 22 তারিখে। ঠিকই সোশ্যাল ডিস্টেন্সিং দরকার, ঠিকই চেনটাকে ভাঙতে হবে, এবং তার জন্য একদিন হঠাৎ সকাল থেকে জনতা কারফিউ করে আর যদি বিকেলে থালি বাজায় সবাই, যেমন কাঁসরঘণ্টা বাজানো হয়েছিল আমাদের রাজ্যে, তাতে কি সমস্যা মিটবে? আর যে মানুষ যারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, নিজের জীবনকে বিপন্ন করে শুধুমাত্র রোজগারের জন্য যারা এই সেবা করে যাচ্ছে এবং জনসেবারও কাজ করে যাচ্ছেন, তাদেরকে তিনি বললেন আপনারা হাততালি দিয়ে হোক, থালি বাজিয়ে হোক অভিনন্দন জানান।
অভিনন্দন জানাতে হবে, কিন্তু সরকারের উচিত ছিল যে তাদের লাইভলিহুডের জন্য, জীবন জীবিকার জন্য কি করা হবে। জীবন তো বাঁচাতেই হবে, কিন্তু জীবিকা, যারা হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টর যদি লকডাউন হয়, দোকানপাট যদি বন্ধ হয়, দোকান কর্মচারী, হকার, নির্মাণ শ্রমিক, যাদের দৈনন্দিন যাতায়াত করতে হয়, ক্লিনার, ড্রাইভার, অটোরিকশা, টোটো রিক্সা যারা চালায়, যদি রেল স্টেশনে লোক না থাকে তাহলে কুলির কি অবস্থা হবে, ট্যাক্সি চালকদের কি অবস্থা হবে, ছোট ছোট দোকান বন্ধ হলে সেই দোকান কর্মচারী এবং সেই দোকানের মালিকদের কি হবে। সেখানে যখন কানাডার প্রধানমন্ত্রী বলছেন যে $82 বিলিয়ন প্যাকেজ দিচ্ছি, আগামী 3 মাস আমরা আপনাদের রোজগারের জন্য সাপ্লিমেন্ট করব, স্যালারি সাবসিডাইজ করব, কিন্তু যারা আপনার অধীনে কাজ করছে তাদের যাতে রুটি না কমে যায়, তাদের মাইনে দিতে পারবেন, ছোট ব্যবসায়ীদের বলছেন। যেখানে কেরালার মতো সরকার বলছে, আজকে বলেছে যে 20,000 কোটি টাকার প্যাকেজ বলছি এবং 3 মাস ধরে তাদেরকে, মানুষকে খাদ্যশস্য দেওয়া হবে বিনামূল্যে। একদিকে হোর্ডার, ব্যবসায়ী, মজুতদার, তারা হচ্ছে মুনাফা করতে চায়। আমরা জানি, আমরা মন্বন্তের শিকার হয়েছি, দুর্ভিক্ষের শিকার হয়েছি, কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়। নোটবন্দির সময় যারা মানুষ লাইন দিয়ে যখন টাকা জমা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী ঘোষণার পরে, অথচ তারই অনেক ঘনিষ্ঠ লোকেরা যখন অনেক বেশি টাকা কামিয়েছে এই নোটবন্দির জালিয়াতি করে, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়নি। তাহলে আজকে অন্তত বলা উচিত ছিল যে এসেন্সিয়াল যে জরুরি অবস্থা জিনিসগুলো যেগুলো আছে, অত্যাবশ্যকীয় সামগ্রী, সেটা সরবরাহ সরকার নিশ্চিত করবে, মজুতদারি করার দরকার নেই। এবং যে মজুতদারি করবে, যে মুনাফাখরি করবে, যে জিনিসপত্রের দাম বাড়াবে বা ভেজাল জিনিস দেবে, তাকে শাস্তি দেব, সেটা তিনি বলতে পারলেন না। লোকে আশা করেছিল তারা বলবেন। এবং আর্থিক প্যাকেজটা কি হবে, কারণ এই শাটডাউনে সবচেয়ে প্রান্তিক মানুষের জীবন জর্জরিত হবে। তারা বেরোতে পারবেন না, ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোম করবে সেই অংশটা যারা স্যালারিড, বড় বড় কোম্পানিতে কাজ করে, সরকারি কর্মচারীরা, কিন্তু যারা বেসরকারি ছোট ছোট ইনফর্মাল সেক্টরে কাজ করে, যারা সেলফ এমপ্লয়েড, যারা দিন আনি দিন খাই, তার অবস্থা কি হবে, তাকে সরকার আশ্বস্ত করলো না। তাহলে যে খাদ্য সামগ্রী সরকারের গুদামে পড়ছে, সরকার কেন বলবে না যে আপনাদের কিনবার জন্য মজুতদারের কাছে গিয়ে লাইন লাগাতে হবে না, বেশি দামে জিনিস কিনতে হবে না, আমি অত্যাবশ্যকীয় জিনিসের সরবরাহ নিশ্চিত রাখবো এবং গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে বিনামূল্যে সরবরাহ করা হবে। আর স্বাস্থ্যের পরিবেশ কিভাবে পরিষেবাটা আরো উন্নত হবে, কিভাবে মানুষ আশ্বস্ত হবেন, আতঙ্কিত মানুষ কিভাবে ভরসা পাবেন, সেটা বলার দরকার ছিল। ঠিকই জনতা কারফিউতে একটা সুবিধা হবে, গোটা দেশের মানুষ একযোগে উঠে দাঁড়িয়ে এক বাক্যে বলবে যে আমরা লড়াই করতে প্রস্তুত। কিন্তু সরকার তো গত কয়েকদিনে এটা বোঝাতে পারতো যে তারাও প্রস্তুত এবং তাদের প্রস্তুতি কি আছে সেটা জানাতে পারতো। সেটা না জেনে মানুষের মধ্যে আশঙ্কা বাড়লো বই কমলো না মনে হয়। রোববারে এই 22 তারিখে যে মাননীয় প্রধানমন্ত্রী জনতা কার্ফিউ বলেছে, এটা আমি তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি না, কিসের উপর ভিত্তি করে উনি এটা বলেছেন। তো বিভিন্ন স্টেট তাদের অবস্থান অনুযায়ী তারা নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছেন। সুতরাং আমাদের বাংলায় এখনও পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি যে জনতা কারফিউ পালন করা। যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য বিভাগেরও মন্ত্রী, তিনি নিশ্চয়ই বলবেন, তখন আমরা সিদ্ধান্ত নেব, তখন আমরা ভাববো কী করা যায়। করোনা ভাইরাস নিয়ে গোটা রাজ্য জুড়ে জারি হয়েছে সতর্কতা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা হয়েছে। মানুষজনকে সতর্ক করা হচ্ছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা এবং জেলা পরিষদের সমস্ত স্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হলো মাস্ক। এই আলোচনায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শম্পা ধারা সহ সভাধিপতি দেব টুডু, জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম সহ অন্যান্যরা। জেলা পরিষদে বিভিন্ন মানুষ নানা সমস্যা সমাধানের জন্য আসেন, ফলে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় স্বাস্থ্যকর্মীদের। জেলা পরিষদের কর্মীদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পরিষদের পক্ষ থেকে। আমরা চেষ্টা করছি। এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে মাস্কটা ডেলি কমোডিটি জিনিস নয়। যারা মাস্ক তৈরি করে তারা তাদের বাজারে যেমন চাহিদা সেই অনুযায়ী তৈরি করতে অভ্যস্ত। এই হঠাৎ যে চাহিদা বেড়ে গেছে, এর জন্য হয়তো সাপ্লাই একটু গোলমাল হচ্ছে। ইতিমধ্যেই টেন্ডার করা হয়েছে। আমাদের ইচ্ছা আছে যে আমরা যাতে ব্যাপক হারে দিতে পারি, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি, আমরা পাওয়ার চেষ্টা করছি। আর পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যেই হচ্ছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পঞ্চায়েত দপ্তর একসঙ্গে আমরা ত্রিস্তর পঞ্চায়েত কাজ করে সর্বস্তরে মানুষকে সচেতন করার কাজ করছি। এবং এই পর্যায়ে সচেতনতাই, ব্যক্তিগত স্তরে সচেতনতাটাই হচ্ছে মূল বিষয়।
এবং পার্সোনাল হাইজিনটাকে মেনটেন করা, অর্থাৎ বাইরে যত্রতত্র অকারণে ঘুরে না বেড়ানো, গ্যাদারিংগুলোকে অ্যাভয়েড করে চলা, এবং বাড়ি ফেরার পর যাতে কুনুই পর্যন্ত হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অকারণে মুখে যাতে হাত না দেয়, আমাদের নাকে যাতে হাত না দেয়, চোখে যাতে হাত না দেয়, এইভাবে মানুষকে সচেতন করার কাজ আমরা করে চলেছি। গোটা রাজ্য জুড়ে যেভাবে, মানে শুধু গোটা রাজ্য না, গোটা দেশ জুড়ে যেভাবে একটা মহামারী যেটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মানুষের মধ্য দিয়ে, তো সেই অনুপাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পদক্ষেপ নিয়েছেন এই রাজ্যে, তো সেই রকমই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে আমরা সমস্ত সাধারণ মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সার্জিক্যাল মাস্ক বিলি করলাম জেলা পরিষদের অল স্টাফ গ্রুপে। আর সেখানে আমরা একটা বড় ধরনের প্রোগ্রাম রেখেছিলাম, তো যদিও সেটা মাস্কের জন্য আমরা ওই বড় প্রোগ্রামটা আমরা এখনো পর্যন্ত করতে পারিনি, সেটা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি সম্ভব করছি। কিন্তু ইতিমধ্যে আমরা জেলা পরিষদে যে বায়োমেট্রিক যে অ্যাটেন্ডেন্ট যেটা আছে সেটা আমরা বন্ধ করে দিয়েছি, একটা রেজিস্টার করা হয়েছে, এবং জেলা পরিষদের 2টো স্টাফকে রাখা হয়েছে প্রত্যেককে যে স্যানিটাইজার হাতে দেওয়ার জন্য, যে জেলা পরিষদে কোনো ভিজিটার আসার জন্য যে তাদের হাতে যাতে ওই স্যানিটাইজার যেন হাতে দেবেন, দিয়ে অফিসে আসবেন এবং অফিসে মধ্যে কাজ করবেন আবার চলে যাবেন। তো আমরা সেই মোতাবেক আমরা জেলা পরিষদে যেমন মিটিং হল আছে, বড় মিটিং হল, যাতে বেশি সংখ্যক যাতে মানুষ যাতে একসঙ্গে যাতে অনেকক্ষণ ধরে যাতে না থাকে, জেলা পরিষদের 2টো মিটিং হল আছে, সেই 2টো মিটিং হলে আমরা বন্ধ করে দিয়েছি। তো এই যথারীতি আমরা একটার পর একটা আমরা পদক্ষেপ নিয়ে চলেছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ে শুক্রবার পূর্ব বর্ধমান শহরের 23টি বেসরকারি নার্সিংহোমগুলির সঙ্গে জেলা প্রশাসনের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো ডিএম কনফারেন্স হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিএমএইচও জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য নার্সিংহোমের কর্তৃপক্ষরা। এদিনের বৈঠকে বেসরকারি নার্সিংহোমের আইসোলেশন বিভাগ খোলার বিষয়ে আলোচনা হয়। পূর্ব বর্ধমানের প্রোগ্রেসিভ ডক্টর অ্যান্ড নার্সিংহোম অ্যাসোসিয়েশনের 23টি নার্সিংহোমের মালিকরা এই আলোচনায় অংশ নেয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 50টির বেশি বেডের জন্য নার্সিংহোমগুলিকে অনুরোধ করা হয়েছে। এদিন নার্সিংহোম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, সরকারের সঙ্গে করোনার মতো মহামারী রোগে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। বর্তমানে নার্সিংহোমগুলিতে আইসোলেশন খোলা আছে, যা প্রয়োজনীয় রোগী ভর্তি করা যাবে। যে সতর্কতা নেওয়া দরকার, আমরা নার্সিংহোম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই সতর্কতা সরকারের সাথে সম্পূর্ণ সহযোগিতায় নিচ্ছি এবং আমরা অলরেডি সেই সতর্কতামূলক প্রচার এবং কী ধরনের পেশেন্ট আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা শুরু করেছি। এবং আজকে যেটা ডিএম স্যার এবং সিএমএইচ স্যারের নেতৃত্বে যে মিটিং হলো, সেখানে আমাদের প্রাইভেট নার্সিংহোম যেসব আছে বর্ধমানে, সেসব নার্সিংহোমগুলোকে যারা 50 বেডের ঊর্ধ্বে আছে তাদেরকে আইসোলেশন ওয়ার্ড একটা তৈরি করতে বলা হয়েছে এবং টাইম টু টাইম সেই নার্সিংহোমগুলো সিএমএইচ দপ্তরের সঙ্গে প্রতিদিন রিপোর্ট জমা করবে যে কী ধরনের পেশেন্ট আসছে না আসছে সেই বিষয়ে, এবং পেশেন্ট পার্টি গ্যাদারিং বা করার ক্ষেত্রে সেই জায়গাতে রেস্ট্রিকশন করা, যাতে অযথা পেশেন্ট পার্টি নার্সিংহোমে ভিড় না করে সেই জায়গাটাকেও আমাদেরকে রেস্ট্রিকশন করতে বলেছেন। আইসোলেশন ওয়ার্ডটা
এবং প্রত্যেকটা নার্সিংহোমে কটা করে আইসোলেশন ওয়ার্ড থাকছে সেই রিপোর্টটা আমাদেরকে জমা দিতে বলেছেন। সেজন্য স্পেশাল করে নার্সিংহোমগুলোকে যারা আইসোলেশন ওয়ার্ড করবে তাদেরকে স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা আগামী সোমবার দুপুর 3টের সময় সিএমএইচ অফিসে করা হবে। এইরকম আজকে আলোচনা হয়েছে এবং আমরা প্রস্তুত যে এই ধরনের মহামারী থেকে যাতে সাধারণ মানুষকে রক্ষা করা যায়, আমরা সেই জন্য প্রস্তুত হয়েছি। কতগুলো নার্সিংহোম আছে আজকে আমরা এখানে 23টা নার্সিংহোম এসেছিলাম। আচ্ছা, মানে 10টা বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে হবে? 10টা বেড কোনো স্পেসিফিক নয়, মিনিমাম 5টা বলেছেন আমাদের ডিএম স্যার, 5টা বলেছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন কে কটা করবে সেটা জানিয়ে দিতে আর কি। আমরা নিজস্ব উদ্যোগে অলরেডি আমরা বিভিন্ন নার্সিংহোমে 2-4টে করে আইসোলেশন ওয়ার্ড করে রেখে দিয়েছি। বর্ধমানে তো মানে প্রচুর এরকম নার্সিংহোম আছে বেসরকারি, তা আপনারা কি সেই দিক দিয়ে সেই সমস্ত নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করবেন যে প্রশাসনের সঙ্গে কি বৈঠক হয়েছে এই ব্যাপারগুলো? না, সমস্ত নার্সিংহোমের প্রতিনিধি হিসেবেই আমরা এসেছি। আমরা প্রত্যেকটা নার্সিংহোম, কিন্তু যারা বিলো 50 তাদের ক্ষেত্রে এই আইসোলেশন ওয়ার্ড করাটা বাধ্যতামূলক নয় আর কি। যারা অ্যাবাভ 50 তাদের ক্ষেত্রে আইসোলেশন ওয়ার্ডটা করতে হবে। হচ্ছে সমস্ত প্রাইভেট নার্সিংহোম যাদের 150 বেডের উপরে যারা আছে তাদের সঙ্গে, এবং আমাদের প্রত্যেকটা ডিএমওইচ, বিডিও, এসডিও, এডিএম ছিলেন, এমএসবিপি বর্ধমান মেডিকেল কলেজ এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসার যারা আছে তাদের নিয়ে করা হলো। একই সঙ্গে ভিডিও কনফারেন্সও করা হলো সব ব্লকগুলোর সঙ্গেই। তো প্রথম কথা হচ্ছে অ্যাওয়ারনেস এবং প্রিপেয়ারনেস নিয়ে আমাদের একটা মিটিং হলো রিগার্ডিং দ্য কোভিড-19, এবং প্রত্যেকটা নার্সিংহোমকে আমরা রিকোয়েস্ট করলাম যাতে তাদের আইসোলেশন বেড আর তারা রেডি রাখে, মিনিমাম 5টা করে। এটা আমরা পরবর্তীকালে এটা ইউটিলাইজ করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। করোনা সতর্কতায় দেশের একাধিক মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আপাতত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এছাড়াও মন্দির চত্বরে লাগানো হয়েছে করোনা সতর্কতার ব্যানার। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই রাজ্য সরকার মানুষের জমায়েত বন্ধ করতে আবেদন করেছেন। এবার সেই তালিকায় যোগ হয়েছে কাকুরগাছি হরিনাম উৎসব। বিধায়ক শ্রী পরেশ পালের উদ্যোগে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি স্থাপন করা হয়েছে 2019 সালের 23শে জুন। এই নিয়ে বিধায়ক পরেশ পাল বলেন, 29 তারিখে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের পুজো হবার কথা ছিল, কিন্তু জনসাধারণের কথা ভেবেই করোনা ভাইরাসের জন্য সেটিকে বাতিল করা হয়। তিনি জানান, 3-4 দিন ব্যাপী এই পুজো অনুষ্ঠিত হয়, কিন্তু এই পুজো বন্ধ হওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশও করেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বপূর্ণ মানুষ, যে কোনো ব্যাপারে তিনি মানুষের পাশে দাঁড়ান। করোনা নিয়েও মানুষকে সচেতন করেছে বলে জানান তিনি। এই করোনা নিয়ে যে আতঙ্ক ছড়িয়েছে, এবার তো সব করোনা নিয়ে ইয়েগুলো মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে, এই নিয়ে তুমি কি বলবে? আমরা এখানে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের মূর্তি বসিয়েছিলাম, প্রায় 12 ফুটের উপরে মন্দির করে দিয়েছিলাম। সেটা প্রতি বছর, গত বছরেও আমাদের এখানে কীর্তন অনুষ্ঠান হয়েছিল, তার আগের বছরও হয়েছিল। গত বছর ইস্কনের লোকরা মিলে আমরা যৌথভাবে করেছিলাম। এবছরেও আমরা আমাদের 29 তারিখে করার কথা ছিল, কিন্তু করোনার জন্যে আমাদের কোনো আতঙ্ক নেই। করোনা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো আতঙ্ক নেই। আমি মনে করি যে করোনা নিয়ে যেভাবে সব আমাদের সব অনুষ্ঠান সূচি সব বন্ধ করে দিচ্ছে, তাতে ঠিকভাবে মানুষকে ঠিকভাবে পরিচালিত করছে না। আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য 3-4 দিন ব্যাপী অনুষ্ঠানটা বন্ধ হতে আমার খুব দুঃখ পাচ্ছি। প্রতি বছর আমরা করি এবং চৈতন্যদেবের ব্যক্তিগতভাবে খুব ভক্ত, রামকৃষ্ণরও ভক্ত, কিন্তু চৈতন্যদেবও কোনো হিন্দু মুসলমান দেখেনি। আর আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কখনো হিন্দু, তার কাছে সবই। বিবেকানন্দও না, বিবেকানন্দর বাবা বিবেকানন্দকে বলেছিল, এই হুক্কায় একটা হুক্কা ছিল, বলছে বাইরে রেখেছে হুক্কাটা, বলছে ওই হুক্কাতে তার মুখ দিবি না, কেন? তাহলে তোর জাত চলে যাবে। তখন বিবেকানন্দ এই হুক্কাতে টানতে টানতে দেখছি জাত গেছে কিনা, কারণ ওখানে আগেকার দিনে সব বাড়ির দাওয়াতে হুক্কা থাকতো,
হিন্দু ও মুসলমান যারাই আসতো তাদের হুক্কা তামাক টামাক সাজিয়ে দেওয়া হতো। তো আমি মনে করি যে এই এতভাবে করোনা যে নেই, হয়নি, হচ্ছে না, এটা না, এটা আমি বিশ্বাস করি। কারণ চায়না একদম এই বোমই তৈরি করেছিল, মারণ কিট অস্ত্র তৈরি করতে গিয়ে ওরা যে বাস্ট হয়েছে সেটা যে ছড়িয়েছে ছড়ায়নি আমি এই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু এই অস্ত্রটা আমাদের এখানে এমনভাবে ছাড়ছে যে দিল্লির সমস্ত এত মানুষ হত্যা হয়েছে সেটা ভুলে গেছে। আমি বলছি না যে করোনা হচ্ছে না বা হয়নি বা হতে পারে না, এটা না। চীন যখন এটা করেছে, হচ্ছে তো বহু জায়গায় বহু রকমভাবে বহু স্টেটে হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস যে মমতাদি একটা দায়িত্বপূর্ণ মানুষ, যে কোনো ব্যাপারে সর্বাগ্রে উনি এগিয়ে আসেন। করোনার ব্যাপারটাকেও মানুষকে আতঙ্কিত হতে বলিনি, আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু তবে পরিষ্কার পরিচ্ছন্নতা, সাবধানভাবে থাকা, যাতে করোনাটা না হয় এই চেষ্টা করছে। কিন্তু আমার মনের মধ্যে যে এই যে ধর্মীয় অনুষ্ঠানটা, যে অনুষ্ঠান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য সবাই আছে, আমাদের হিন্দু মুসলমান সব ছেলেরা আমরা মিলে টিলে এটা করি, তো সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের তো কিছু করণীয় নেই, তবুও কদিন দেখার পরে দেখি আমরা এখানে হবে, আজকেও কাল হোক, এই জায়গাটা একটু এই আবহাওয়াটা মানে খুব সচ্ছলভাবে ফিরে আসলে আমরা এই অনুষ্ঠানটা করব। এদিকে আবার শুনছি যে গোমূত্র খেলে নাকি করোনা মানে সেরে যায়, এটা কি তুমি কি সাপোর্ট করছো? এটা কোনো, আমি বলছি যে গোমূত্র খেলে সাপোর্ট করা না, এটা আমি আবার বলছি যে টোটাল ভারতবর্ষটাকে একটা আতঙ্কিত করে এইসব করে, এবং দেখবেন বিজেপিরাই বেশি, দেখবেন এই যে টেলিফোনটা খুললেই কাশি একটা, তারপরে হাঁচি একটা, এই সমস্ত করে দেখায়। এইটা টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের এইটা পলিসি। এবং হিটলার যে কায়দায় সারা দেশে তাদের শক্তি বৃদ্ধি করেছিল, এরাও সেই কায়দায়। হিটলার ছিল ইহুদিদের দেখতে পারে, ইহুদি ধর্মের বিরোধী, এরা হচ্ছে হিন্দু ধর্ম পক্ষে, আর অন্য কোনো ধর্মের আমাদের দেশ সহ্য করবে না। এই একটা, এটা ওনাদের দলের মধ্যে যারা ভালো জায়গায় আছে, ভালো পণ্ডিত লোক তো ওনাদের বিজেপিতে আছে, তারা কিন্তু এরা মনে মনে সব জানে যে এটার একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। তবু তারা তাদের পলিসি, বিজেপির পলিসি বিজেপি করছে। আমরাও আমাদের দিদি যা করছে, আমরা সব দিদির সঙ্গেই সবসময় আছি, সবসময় থাকবো। করোনা নিয়ে তুমি মানুষকে কি বার্তা দিচ্ছ? বার্তা দেবো কি, যে এটা একটা সবার সাবধানতা অবলম্বন করা দরকার, এবং সবসময়, আজকে বলে না করোনা আছে দেখে না, সবসময় হাত পা ধুয়ে, মুখ ধুয়ে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ভগবানের একটা অংশ। তো এটা আমাদের সঞ্জয় গান্ধীও বলছিল, ক্লিননেস ইজ দ্য গডলিনেস। সেই ক্লিনলিনেস ইজ দ্য গডলিনেস যে কথাটা সত্যি কথা। তুমি যে কোনো ব্যাপারেই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা আবহ, যাতে রোগ থেকে অনেক দূরে থাকার জন্য। সবাইকে তো আমরা আমাদের যখন ভাত খাই, বা কেউ রুটি খায়, বা কেউ ছাতু খায়, তারা এই কাজটা করে না, হাত টাত ধুয়ে টুয়ে। এটা আমাদের গ্রামে সব বাড়িতে আগে প্রাচীনকাল থেকে, আমাদের বাবা ঠাকুরদাদের আমল থেকে, বাবা হাট থেকে আসছেন, অথবা কোনো জায়গায় যারা ব্যবসা করতে পথে বাড়িতে ঢুকছে, একদম অতিথি কেউ আসলো, সঙ্গে সঙ্গে তাকে ওখানে ঘটি করে জল দিয়ে রেখে দিত, সেই ঘটিতে পাটা ধুয়ে টুয়ে, হাত মুখ ধুয়ে, হাতটা ধুয়ে টুয়ে তারপর বাড়িতে আসতো। তো এটা তো কোনো নতুন কিছু না, কিন্তু এরা ওইটাকে করোনার নামে ফয়দা লুটবার একটা পরিকল্পনা।
ক্যামেরায় বিশু অধিকারীর সাথে ঋতুশ্রী বসাকের রিপোর্ট 24 আওয়ার্স টিভি কলকাতা। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে।